বছরের শেষ ডিবেট, শেষ জবাব চায় বাংলা। সেখানে দাঁড়িয়ে কি করে ভুলে যাব গোটা বছর, অর্ধেক বছর থেকে হিন্দুদের ওপর টানা অত্যাচার করেছে বাংলাদেশের মৌলবাদীরা, ইউনুসপন্থীরা। আজ জবাব চায় বাংলায় ঘোষণাপত্র প্রকাশ হবে। ঘোষণাপত্র প্রকাশ হবে, হিন্দুদের উপর অত্যাচারের প্রোক্লামেশন দেওয়া হবে। 31শে ডিসেম্বর বাংলাদেশের মৌলবাদীরা ঘোষণাপত্র প্রকাশ করবে বলেছে না? আজকে জবাব চায় বাংলায়, রিপাবলিক বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের ঘোষণাপত্র প্রকাশ করব আমি কিশলয়, এবং গোটা বিশ্বকে মনে করাবো, চিৎকার করে করে মনে করাবো কিভাবে জুলাই মাস থেকে টানা হিন্দুদের ওপর অত্যাচার করেছে বাংলাদেশের মৌলবাদীরা। হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে, খুন করা থেকে, ধর্ষণ করা থেকে, তাদের মন্দির ভাঙা থেকে, তাদের বিগ্রহ ভাঙা থেকে আপনারা কোনটা করেননি? আপনারা মৌলবাদী, কট্টরপন্থী, ইউনুসপন্থীরা আপনারা হিন্দুদের ওপর অত্যাচার করে কি করেছেন জানেন? আপনারা হিন্দুদের জাগিয়ে তুলেছেন। হিন্দুদের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি সেটা জেগে উঠেছে। আজ হিন্দু বাঘ জেগে উঠেছে। আজ হিন্দু বাঘ জেগে উঠে গর্জন করছে, মোহাম্মদ ইউনুস হয় দেওয়ালে আপনার পিঠ ঠেকেছে। আজ মনে করাবো, রিমাইন্ডার দেব, হিন্দুদের ওপর অত্যাচারের রিমাইন্ডার দেব, এবং সেখানে টানা দেখাবো, ডিবেট করব। বাংলাদেশের সেই কট্টরপন্থীদের আজ প্রশ্ন করব, জবাব চায় বাংলায়, কেন হিন্দুদের ওপর অত্যাচার করেছেন আপনারা? কি ক্ষতি করেছিল হিন্দুরা? কি ক্ষতি করেছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু? আপনাদের বন্যায় ত্রাণ দিয়ে ক্ষতি করেছিলেন? প্রশ্ন করব আজ। আজ প্রশ্ন করব কিভাবে, কেন, কার কথায় হিন্দুদের ওপর অত্যাচার করে অট্ট হাসি হেসেছে মৌলবাদীরা, কিন্তু আজ আজ দেওয়ালে পিঠ থেকে তারাই থরহরি কম্প। তার কারণ হিন্দু বাঘ আজ জেগে উঠে গোটা বিশ্বের প্রতিটা দেশে আজ গর্জন করছে, গর্জন করছে। আর থর 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 করে কাঁপছে মৌলবাদীরা, আর থর 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 করে কাঁপছে মোহাম্মদ ইউনুস, কারণ তারা জানে তাদের গল্প শেষ হচ্ছে। তাদের গল্প শেষ হচ্ছে। সেই তথ্য দেব, কিভাবে রংপুরে, চট্টগ্রামে, ঢাকায়, কিভাবে বিভিন্ন জায়গায় আপনারা হিন্দুদের বাড়ি পুড়িয়েছেন সেই তথ্য দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো লেটেস্ট কয়েকটা আপডেট যা এখনো পর্যন্ত বাংলা টেলিভিশনে আপনাদের কেউ দেখায়নি। যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে ইউটিউব স্ট্রিমিং শেয়ার করবেন, যদি টিভিতে দেখেন অবশ্যই বন্ধু বান্ধবদের বলবেন আজ জবাব চায় বাংলায় যে তথ্যগুলো আমরা দেখাচ্ছি সেই তথ্য গোটা বিশ্বের সামনে তুলে ধরতে। তার কারণ জবাব চায় বাংলায় আজ এমন তথ্য উঠে আসবে যা ইউনুস আগে কখনো দেখাতে পারেনি। আজ জবাব চায় বাংলায় টানা দেখাবো কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। তার সঙ্গে সঙ্গে মনে করে দেখুন, জুলাই মাসে যখন ছাত্র সংঘর্ষ করেছিল, ছাত্র আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলনের নামে জঙ্গিপনা হয়েছিল, তখন সেই জঙ্গিপনার পর বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু হয়েছিল কি প্রকৃতপক্ষে? হয়েছিল ছাত্রদের নামে জঙ্গি আন্দোলন, এবং তার সঙ্গে কি হয়েছিল? হিন্দুদের ওপর অত্যাচার। আজ প্রতিটা ছবি, প্রতিটা তথ্য তুলে ধরব। প্রথমে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা মনে করুন। বাঙালি হিন্দু আজ হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া মনে করুন হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, কিভাবে আপনারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন মৌলবাদীরা। হিন্দু বাঙালি মনে করে দেখুন, আপনারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে তাদের মাথার ছাদ কেড়ে নিয়েছেন। সেই
ছবি মনে করুন। হিন্দু বাঙালি মনে করুন কিভাবে গাড়ি থেকে সমস্ত কিছু, গাড়ি, বাস সবকিছু জ্বালিয়ে দেয় মৌলবাদীরা আন্দোলনের নামে। আর আপনাদের বোকা বানানো হয় তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছে। দেখুন কিভাবে পুলিশ নামিয়ে, সেনা নামিয়ে মোহাম্মদ ইউনূস হিন্দুদের পাড়ায় অত্যাচার করে। হিন্দুদের ওপর অত্যাচার করতে সরকারি সেনা নামানো হয়, পুলিশ নামানো হয়। সেই কথা কি ভুলে গিয়েছেন? সেই গলির কথা মনে করুন। একটি গলি যেখানে হিন্দুরা থাকে সেখানে সেনা গভীর রাত্রে এসে সিসিটিভি ভেঙে দিয়ে তাদের ওপর অত্যাচার করে। তার সঙ্গে মনে করুন চিন্ময় কৃষ্ণ প্রভুকে অত্যাচার করা, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পোড়া, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যাওয়া, গ্রেফতার করে তারপর তার আইনজীবী পর্যন্ত দাঁড়াতে না দেওয়া। এবার যাব প্লাজমা গ্রাফিক্স এবং ভিজুয়ালে, দেখাবো এক এক করে বাঙালি হিন্দুদের মনে করাবো। কারণ আমাদের মেমোরি, আমাদের স্মৃতিশক্তি হয়তো খানিকটা কম পড়ে যাচ্ছে বছরের শেষে। আনন্দে উত্তেজনায় আমরা হয়তো ভুলে যাচ্ছি। সেই সঙ্গে মৌলবাদীদের মনে করাবো। মনে করুন সেই সমস্ত দিন। প্লাজমা গ্রাফিক্স, ভিজুয়াল মনে করুন। প্রথম প্লাজমা গ্রাফিক্স, বাংলাদেশে বর্বরতা কিভাবে হয়েছিল এক এক করে মনে করাবো আজ। ঘোষণাপত্রে দেখাবো ছাত্র আন্দোলনের নামে জঙ্গিপনা। দেখুন কি হয়েছিল, দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গোটা দেশে আগুন জ্বালিয়েছিলেন আপনারা। গোটা দেশের মেট্রো স্টেশন থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে বিভিন্ন জায়গা আপনারা জ্বালিয়ে দেন, সরকারি ভবন জ্বালিয়ে দেন। এটাকে আপনারা বলেন ছাত্র আন্দোলন। দেখুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে এয়ারপোর্ট, দেখুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে মেট্রো স্টেশন। এটা হচ্ছে আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল মনে করুন। হিন্দু বাঙালি মনে করুন, তার সঙ্গে সঙ্গে সমস্ত জাতি, সমস্ত ধর্মের বাঙালি মনে করুন। আপনি মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হিন্দু হতে পারেন, কিন্তু এই আগুনের ছবি আপনাকেও যেমন জ্বালিয়েছে প্রত্যেক বাঙালির হৃদয়কে জ্বালিয়েছে। পরের ছবি, দাউ দাউ করে জ্বলছে কিভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে তার মাথায় প্রস্রাব করে দেয় মৌলবাদীরা। সেই ছবি বাঙালি কি করে ভুলবে? বাঙালি কি করে ভুলবে বঙ্গবন্ধুর মুখের ওপর প্রস্রাব করে দেওয়ার ছবি? ছোট লোক, ইতর একটা দেশ, ইতর মৌলবাদীরা সেই কাজ করে এবং সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধাদের অপমান করে। পরের ছবি, ভয়ঙ্কর ছবি উঠে আসে। বঙ্গবন্ধুর ছবিতে, স্ট্যাচুতে জ্বালিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, প্রস্রাব করা হয়। আগস্ট 5 মনে পড়ছে বাঙালি, এর জন্য প্রাণ দিয়েছিলেন বহু বাঙালি। 30 লক্ষ বাঙালির প্রাণ গিয়েছিল বঙ্গবন্ধুকে আজ এই অবস্থা করে বাংলাদেশের মৌলবাদীরা। বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়িতে। পরের ছবি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে পরের স্লাইড। বঙ্গবন্ধুকে অপমান করার পর হাসিনার দেশত্যাগ, কিভাবে এক প্রকারের মৌলবাদীদের হাত থেকে প্রাণ বাঁচাতে হাসিনাকে দেশত্যাগ করতে হয়। তাকে কে স্থান দেয়? হাসিনা কোন ধর্মের অনুসারী? ইসলাম। কোনো ইসলাম দেশ তাকে স্থান দেয়? স্থান দেয় হচ্ছে ভারত, যে গোটা বিশ্বের বন্ধু, গোটা বিশ্বের আশ্রয়দাতা। হাসিনাকে পালিয়ে যেতে হয়, দেশত্যাগ করতে হয়। পরে স্লাইড মনে করে দেখুন, এইটা হচ্ছে ঘোষণাপত্র। মনে করাচ্ছি কিভাবে বাংলাদেশ ডুবে যায় গভীর অন্ধকারে। ইউনূসের ক্ষমতা দখল, এই সুবিধাবাদী ইউনূস, মৌলবাদী ইউনূস একদিনের মধ্যে নাকি এসে প্রধান উপদেষ্টা হয়ে দাঁড়ায়। সবটাই কি প্ল্যান নয়? পুরোটা প্ল্যান। বুঝুন, ভাবুন, আজ বছরের শেষ ডিবেটে এসে ভাবুন। পরের স্লাইড, কারাগারে লুট এবং জঙ্গি মুক্তি করা হয়। ইউনূস ক্ষমতা দখল করার পরেই হঠাৎ করে প্রতিটা কারাগারে লুট হতে থাকে এবং জঙ্গিদের মুক্ত করা হয়। সেই ছবি, গোটা কারাগার লুট করে জঙ্গিদের মুক্ত করা হয় এবং পর পর জঙ্গিদের মুক্ত করা হয় যারা ভারত বিরোধী কাজ করে। কেন 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 মোহাম্মদ ইউনূস?
মৌলবাদী ইউনুস কেন কেউ বুঝতে পারছে না। আজ বাঙালি ভাবুন। পরের স্লাইড। হিন্দু খুন, ধর্ষণ, ভাঙচুর, হিন্দুদের বাড়িতে হিন্দুদের খুন করা হয়, ধর্ষণ করা হয়, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়। দেখুন, আজ বাঙালি হিন্দু এপার বাংলার প্রাণ কাঁদে। আজ ওপার বাংলার বাঙালি হিন্দুরা আপনারা লড়াই করছেন, কিন্তু আজ গোটা বিশ্বের বাঙালি হিন্দুরা এই ছবি দেখে কি প্রাণ কাঁদে। যাদের মাথায় শিখা, যাদের মাথায় শিখা, যাদের পরনে পইতে তাদেরকে বেছে বেছে খুন করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, প্রতিটা খবর রিপাবলিক বাংলায় আমরা দেখাই। পরের স্লাইড। পরের স্লাইড। হিন্দুদের সম্পত্তিতে আগুন দেওয়া হয়, লুট করা হয় তাদের দোকানপাট। একের পর এক ছবি আমরা দেখাই কিভাবে হিন্দুদের সম্পত্তি লুট করা হয়, তাদের দোকানে আগুন দেওয়া হয়, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রতিটা ডেট, প্রতিটা লোকেশন, প্রতিটা জায়গা আমরা তুলে ধরি। পরের স্লাইড। ইসকনে মৌলবাদী হামলা চালানো হয়। প্রথম হচ্ছে মেহেরপুর ইসকন। জগন্নাথ, বলদেব, সুভদ্রার মূর্তি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু মৌলবাদী কট্টরপন্থী বেশ কয়েকজন যাদের মাথায় টুপি আছে তারা বোঝেননি যে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে জ্বালিয়ে দেওয়া যায় না। মূর্খ, জ্বালিয়ে দেওয়া যায় না। গোটা মন্দির পুড়ে যায়, জগন্নাথ অক্ষত থাকেন, কিন্তু এই লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, তারপরে আবারও হামলা হয় ঢাকায় একটি নামহট্টতে, সেখানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ সহ গোটা মন্দির জ্বালিয়ে দেওয়া হয়। এই বিগ্রহকে আমরা পুজো করি, এই বিগ্রহের সামনে আমরা মাথা ঝুঁকিয়ে নমস্কার করি, সেই বিগ্রহকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন। মৌলবাদী, তোরা জ্বালিয়ে দিয়েছিস। মৌলবাদীরা, তোদের কি ক্ষমা করা হবে? হবে না। দেখ এরপর কি হয়। পরের স্লাইড। মন্দিরে ইউনুসপন্থীদের জঙ্গিপনা। শুধু ইসকন মন্দির নয়, পরের পর মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, শিব মন্দির, এক জায়গা থেকে শিবলিঙ্গ উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, পা দেওয়া হয় বিগ্রহের গায়ে, বিগ্রহ ধ্বংস করা হয়, একের পর এক মন্দিরে আগুন দেওয়া হয়। হিন্দু বাঙালি কোথায় ঘুমোচ্ছেন? হিন্দু বাঙালি কোথায় ঘুমোচ্ছেন আপনারা? কেন আপনাদের রক্ত গরম হয় না? কেন রাগ হয় না? পরের স্লাইড। পরের স্লাইড। সেনা নামিয়ে হিন্দু পেটানো হয়, যেটা দেখাচ্ছিলাম। মনে করে দেখুন সেই ভাইরাল ভিডিও, সেনা নামিয়ে হাজারি গলিতে, মনে করে দেখুন সেই গলি, সেনাবাহিনী ঢুকছে, হিন্দুদের ওপর লাঠিচার্জ, মারধর, একজন হিন্দু যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। ইউনুস সেনা তাদেরকে এইভাবে পিটিয়ে মারে ডিসেম্বরের 4 তারিখ, মনে করে দেখুন। এবং সেনাবাহিনী গিয়ে সেখানে সিসিটিভি ফুটেজ ধ্বংস করে, সিসিটিভি ভেঙে দেয়। কি ভেবেছেন রিপাবলিক বাংলা ভুলে গেছে? না, আমরা ভুলিনি, ভুলতে দেব না। তাই আমরা মনে করাচ্ছি বাঙালি, এবার তো জাগুন। পরের স্লাইড। চিন্ময় প্রভুর গ্রেফতারি, এরপরেই নভেম্বরের 26 তারিখ 25 তারিখ গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ প্রভু। তাকে গ্রেফতার করা হয় এয়ারপোর্ট থেকে, তাকে জোর করে মিথ্যে মামলা দিয়ে ধরে নিয়ে গিয়ে তাকে জেলে রাখা হয়। পরের দিন যখন তাকে আদালতে তোলা হয়, দেখুন হিন্দু সাধুকে, এই হিন্দু সাধুকে দেখে যদি কষ্ট না হয়, যদি মনে একটু রাগ, কষ্ট, দুঃখ, ঘৃণা না হয়, তাহলে আজ ধিক্কার, আজ ধিক্কার। পরের স্লাইড। পরের স্লাইড। আদালতের বাইরে যারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন তাদের ওপর লাঠিচার্জ করে মোহাম্মদ ইউনুসের পুলিশ। হিন্দুদের ওপর লাঠিচার্জ যেভাবে করা হয়, সেই লাঠিচার্জ দেখে শিউরে ওঠে গোটা বিশ্বের হিন্দুরা। তাদের ওপর অকথ্যভাবে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস দিয়ে, এমনকি গ্রেনেড ছোড়া হয় বলে অভিযোগ উঠে আসে। আদালতের বাইরে যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। পরের স্লাইড। আইনজীবীদের ওপর হামলা করা হয়। যারাই চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য সওয়াল করেন, সেই আইনজীবীদের ওপর হামলা করা হয়, টানা হামলা হয়। রিগান আচার্যের ওপর হামলা করা হয়, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং তার বাড়ি জ্বালিয়ে দিয়ে একজন আইনজীবীকে আইসিইউতে পাঠানো হয়। আজ প্রশ্ন করব তাদের, যাদের আমরা বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে
গ্রহণ করেছি এবং আশা করছি বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে তারা প্রশ্নের সম্মুখীন হতে পারবে। আমার সঙ্গে যারা যুক্ত হবেন তারা যদি এই মুহূর্তে রেডি থাকেন, আমি সরাসরি যাব। প্রথমেই আমার সঙ্গে রয়েছেন মুশাররফ আহমেদ ঠাকুর, আইনের শিক্ষক, বিএনপিকে সমর্থন করেন। রোকেয়া প্রাচী রয়েছেন, আওয়ামী লীগ নেতা। আমি প্রথমে যাব মুশাররফ আহমেদ আপনার কাছে। মুশাররফ আহমেদ, আজকে বছরের শেষ ডিবেটে এসে জবাব চায় বাংলায়, আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আজ সমস্ত বাঙালির কাছে, সমস্ত বাঙালি যারা গোটা বিশ্বে বাংলা ভাষা বলেন তাদের কাছে আপনি ক্ষমা চান। বাংলাদেশে আপনারা বাঙালি হিন্দুদের ওপর যে অকথ্য অত্যাচার করেছেন আপনারা আজ ক্ষমা চান এবং বলুন যে ভুল হয়েছে। আজ হাত জোড় করে ক্ষমা চাওয়ার দিন, বছরের শেষটা এইভাবে যদি করা যায় হয়তো ক্ষমা করার কথা ভাবা যেতে পারে। বলুন। শুনুন, আপনি যে বক্তব্যটা রাখলেন আমাকে বক্তব্য রাখার ইন্ট্রোতে অত্যন্ত আপত্তিজনক। আপনি আমাকে সুযোগ দেবেন কেন? আপনি সুযোগ দেওয়ার কে? আপনি আমাকে গেস্ট হিসাবে, অতিথি হিসাবে ডেকেছেন। আমরা অতিথি হিসাবে শেখ হাসিনাকেও স্থান দিয়েছি ভারতে। আমরা অতিথি দেব ভব বিশ্বাস করি। আজ আপনাকে আবারও বলছি, বছরের শেষে এসে গোটা বিশ্বের সামনে আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনাকে সুযোগ দিচ্ছি মুশাররফ আহমেদ। আপনি আমাকে গেস্ট হিসেবে ডেকে এনেছেন। আপনি মুখ জিহ্বা সংযত করুন, জিহ্বা সংযত করুন। আপনি আমার কথা শুনুন। আপনি আমাকে অতিথি হিসেবে ডেকেছেন। রিপাবলিক বাংলা যদি মিথ্যা প্রপাগান্ডার জন্য নোবেল প্রাইজ এর কোন ব্যবস্থা করা হয়, রিপাবলিক বাংলা পাবে, আপনার অনুষ্ঠান পাবে। অশান্তির জন্য যদি, খুনের জন্য যদি, সাম্প্রদায়িকতার জন্য যদি নোবেল প্রাইজ কেউ পেয়ে থাকেন সেটা হচ্ছেন মোহাম্মদ ইউনুস, যাকে শুভেন্দু অধিকারী মোল্লা ইউনুস বলেন, আমি বলছি না। তিনি সাম্প্রদায়িকতা, হিন্দু খুনের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। আপনি তো আপনাকে বাচ্চা মানুষ, আবারও সুযোগ দিচ্ছি। আমি একদম বাচ্চা, আমি একদম ছোট, কিন্তু আমি চোখে দেখতে পাই। আপনার মতো চোখে ফেট্টি বেঁধে থাকি না। আজ এই ছবিগুলো দেখে ক্ষমা চান দাদা, আজ ক্ষমা চান দাদা। দাঙ্গা হয় না কারণ জ্যোতি বসুর সরকার চায় না, তাই জ্যোতি বসুর একটু অডিও বাড়াতে হবে। দাঙ্গা হয় না। কি বলছেন? প্রথম কথা হচ্ছে গুজরাটে দাঙ্গা হতো, মহারাষ্ট্রে দাঙ্গা হতো, সমস্ত জায়গায় দাঙ্গা হতো। ওই সরকাররা চাইতো তাই দাঙ্গা হতো। দাঙ্গা মানে কি জানেন? যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, আপনারা বাংলাদেশে হিন্দুদের একতরফা গলা কেটে কেটে, ঝুলিয়ে ঝুলিয়ে, জ্বালিয়ে জ্বালিয়ে খুন করছেন। আপনাদের বলার কোনো মুখ নেই। আপনি এইরকম আচরণ করলে কিন্তু আমি কুইট করব। আজ সুযোগ দিচ্ছি, বন্ধ করে দেব। আপনাকে সুযোগ দিলাম। গোটা বিশ্বের সামনে নিজেদের ইমেজ ঠিক করুন। কেন আমাকে ডেকেছেন? তো আপনি রিপাবলিক বাংলায় প্ল্যাটফর্ম দিচ্ছি, হোস্ট হিসেবে ডেকেছেন। তো হোস্ট হিসেবে ডেকে বললেন, শুনুন মুশাররফ আহমেদ, আপনি ক্ষমা চান এর জন্য। মুশাররফ আহমেদ ক্ষমা চান। মুশাররফ আহমেদ, আপনি কেন চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের দাঁড়াতে দিচ্ছেন না বলুন? You are a wrong-headed person. মুশাররফ আহমেদ, আমরা কখনো ক্লেম করি নাই চট্টগ্রামে মুশাররফ আহমেদ চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের কেন দাঁড়াতে দিচ্ছেন না বলুন? যে মুসলমান মুশাররফ আহমেদ হত্যা করছে, এই জন্য আপনি হিন্দুদের উপর আমরা বলেছি, আমরা বলি নাই। আপনার মোহাম্মদ ইউনুস সরকার বলেছে 79 কেস হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বলে। মোহাম্মদ ইউনুস সরকার মোহাম্মদ ইউনুসকে যদি 79 বার ক্ষমা চান, আজ 79 বার ক্ষমা চান। মোহাম্মদ ইউনুস বলেছে 79টা কেস হয়েছে হিন্দুদের উপর অত্যাচার, আমাদের কাছে নথি আছে। আপনি আজ 79 বার ক্ষমা চান। অত্যাচার হয় নাই কোন হিন্দু। আপনি বলেছেন, আপনার বক্তব্যের মধ্যে আছে, আপনি বলেছেন হিন্দু বাঙালিরা কেন ঘুমোচ্ছে, হিন্দু বাঙালিরা ঘুমোচ্ছে কি? হিন্দু বাঙালিরা ঘুমোচ্ছে এই জন্য হিন্দু বাঙালিরা শান্তিতে আছে। আপনারা চান ঘুম পাড়িয়ে শান্তি দিতে, আপনারা ঘুম পাড়িয়ে শান্তিতে রাখতে চান। আপনারা হিন্দু বাঙালিদের জোর করে ঘুম পাড়িয়ে রাখতে চান এবং বলতে চান সেটা হচ্ছে শান্তি। জোর করে কাউকে ঘুম পাড়িয়ে রাখা যায় না। শান্তি পেলে ঘুমায়,
বাবু শান্তি পেলে ঘুমায়, এই জোর করে কাউকে ঘুম পাড়িয়ে রাখা যায় না। আপনার থিওরি ভুল, আপনার দর্শন ভুল, ফিলোসফি ভুল। আপনি শুনুন, আপনি বললেন ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে কারাগার নাকি সমস্ত কারাগার লুট হয়েছে। কতজন জঙ্গিকে ছেড়েছেন? 700 জঙ্গিকে ছেড়েছেন, আমাদের কাছে নামের লিস্ট আছে। বিক্ষোভকারীরা, একটা ভদ্র সভ্য দেশ কখনো 700টা জঙ্গিকে ছেড়ে দেয় দাদা? এটা হয় দাদা? হয় এটা? হ্যাঁ, কি বলছেন? হ্যালো, ভারতে জঙ্গিদের লালন পালন করা হয়। 700 জঙ্গিকে ছেড়েছেন কেন? বাবরি মসজিদ ভেঙেছে, ভারতীয় উগ্র মসজিদরা বাবরি মসজিদ ভেঙেছে। ইসকন মেহেরপুর মন্দির কেন জ্বালিয়েছেন? ইসকন ঢাকা নামহট্ট কেন জ্বালিয়েছেন? কেন রংপুরে লোকনাথ মন্দির জ্বালিয়েছেন? কেন শ্মশান কালী মাতার মন্দির জ্বালিয়েছেন? কেন চট্টগ্রামে 3টে নামহট্ট বন্ধ করিয়েছেন? আপনি যদি লিস্ট বের করি আপনি পারবেন উত্তর দিতে? আমি যদি লিস্ট বের করি, আপনি জানেন বাবরি মসজিদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে, আপনারা তো উকিলই দাঁড়াতে দেন না। কোর্টের বিষয় আপনারা কি জানবেন? আপনাদের দেশে তো আদালতই নেই, আপনারা তো আদালতে কেসই করতে দেন না। সুপ্রিম কোর্ট, আপনারা আদালতে উকিল দাঁড়াতে দেন? আচ্ছা বেশ, সব তো বলছি কোর্ট। হোল্ড, আমাকে যেতে হবে, রোকেয়া প্রাচীর কাছে যাব। আমি আপনার কাছে আবার ফিরছি। মুশাররফ আহমেদ, আপনি একটু ভাবুন, আপনি ক্ষমা চাইবেন কিনা গোটা বিশ্বের সামনে। আপনার ইমেজ কিন্তু আমি আপনার ইমেজ কারেকশন করার সুযোগ দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি আমায় বলতে পারবেন না, আপনি আমায় বলতে পারবেন না আমি সুযোগ দিইনি। আমি গোটা বিশ্বের সামনে সুযোগ দিয়েছি। বেশ, রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে। আওয়ামী লীগ নেতা রোকেয়া প্রাচী বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বন্ধু, আমাদের পরম বন্ধু মুশাররফ আহমেদ, বিএনপি নেতা, আমাদের ভাই, তিনি বলছেন বাংলাদেশে কোনো অত্যাচার হয়নি, হিন্দুদের উপর অত্যাচার হয়নি, আওয়ামী লীগের উপর অত্যাচার হয়নি, মন্দির ভাঙা হয়নি, সব ঠিক আছে। রোকেয়া প্রাচী, আপনি কি এগ্রি করছেন ওনার কথায়? আমি ওনার কথা একেবারে এগ্রি করছি না, কারণ যেটা সত্য আমি সে কথাটি বলতে চাই। 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আমি আপনাকে স্ট্যাটিস্টিক দেই, সেটি হচ্ছে যে 64টি জেলায় প্রায় 69টি সনাতনীদের উপর 69টি মন্দির, শ্মশান, আশ্রম ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ হয়েছে। নারী নির্যাতন এবং দখল সহ আরো অসংখ্য হিন্দু নির্যাতনের একদমই প্রমাণ সহ তথ্য রয়েছে। শুধু হিন্দু সনাতনী নয়, বুদ্ধিস্টদের উপরে অত্যাচার, খ্রিস্টানদের উপরে অত্যাচার, যারা মাজারে সুফিবাদী করেন তাদের উপরে অত্যাচার, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু পিঁপড়ার মতো করে মারা হচ্ছে। নেতাকর্মীদেরকে হত্যা মামলা, তাদের বাড়িঘর অগ্নিসংযোগ, লুটতরাজ, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, এবং আজকের বাংলাদেশে 24 ঘন্টায় 22টি হত্যাকাণ্ড ঘটছে। সেরকম একটি দেশে জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের পর আজকে আমরা এরকম একটি দেশে দাঁড়িয়ে আছি। এবং আমি যে তথ্যগুলো বলছি এগুলো সবই পুলিশের কাছ থেকে পাওয়া, এবং আমাদের যেখান থেকে যে তথ্যগুলো ভেরিফাইড করা, সেই ভেরিফাইড তথ্য আমি দিচ্ছি। এখন আমার না, রোকেয়া প্রাচী ম্যাডাম, কেন মুশাররফ আহমেদ ঠাকুর এই তথ্যগুলো পান না কেন? মুশাররফ আহমেদ ঠাকুর কি টিভি দেখেন না, না ফোন ইউজ করেন না? কেন কেন এই তথ্যগুলো আপনি পান না কেন? পুলিশের কাছ থেকে তথ্য আপনি কি জানেন না? খবরের কাগজ পড়েন না? কথা বলে টেলিভিশনে, ওরে কেউ রেড করছে কিনা জিজ্ঞেস করেন, আর ওকে পাবলিকলি এসে বলতে বলেন, ওকে পাবলিকলি এসে বলতে বলেন না কালকে। উত্তর দিন রোকেয়া প্রাচী। উনি আমাকে কি বলেছে আমি শুনতে পাইনি, কি বলেছে বলুন। মুশাররফ আহমেদ শুনতে পারেননি আপনার কথা? পাবলিকলি এসে কালকে কথা বলতে বলেন, পাবলিকলি এসে কথা বলতে বলেন। এক মিনিট, রোকেয়া প্রাচী আপনাকে মুশাররফ আহমেদ, এক মিনিট অডিও ডাউন, এক মিনিট অডিও ডাউন। মুশাররফ আহমেদ আপনাকে পাবলিকলি এসে কথা বলতে বলছেন বাংলাদেশে, যাতে আপনাকে গণপিটুনি দেওয়া যায়, তাই তো? আমি উত্তরটা দিচ্ছি, আমাকে একটু লাইনটা দেন, আমি উত্তরটা দিচ্ছি। বেশ, আমি রোকেয়া প্রাচী বলুন। নিরাপদে আছে, রোকেয়া প্রাচীর মতো মহিলা যদি নিরাপদে থাকে তাহলে সকল নারীরা দিতে চাই। দেখেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ধানমন্ডি 32-এ কর্মসূচি রেখেছিলাম। 14ই আগস্ট আমি সেখানে লোকজন সহ মোমবাতি প্রজ্বলন করেছিলাম। সেই 14ই আগস্ট সন্ধ্যায় আমার উপরে
এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মব বাহিনী, বিএনপি কর্মী সহ হেফাজত এবং জামাত শিবিরের লোকজন আমার উপরে হামলা করা হয়, আমাকে বেধড়ক মারধর করা হয় এবং তার পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়া হয়। উত্তর দিন, কেন হামলা করেছেন মুশাররফ আহমেদ? কেন রোকেয়া প্রাচীর উপর হামলা করেছেন আপনারা? কেন বেধড়ক মারধর করেছেন? উত্তর দিন। কথা শুনুন মিস্টার বাবু, শুনুন। রোকেয়া প্রাচীর নেত্রী শেখ হাসিনা মিস্টার বাবুটাকে, লোককে খুন করে, আমার নাম কিশোর, আপনারা হামলা কেন চালিয়েছেন বলুন? কোটি টাকা চুরি করে পালিয়েছে। আচ্ছা, ওই চুন্নি খুনি হাসিনার কে সমর্থন করেছেন রোকেয়া প্রাচীর। এই দোষে রোকেয়া প্রাচীর, তাই জন্য রাস্তায় ধরে গণপিটুনি দেবেন। ও দারুণ আইনি ব্যবস্থা বাংলাদেশে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আবার দুজনের কাছে আসবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসে, একটু সঙ্গে থাকুন দুজনেই। ফের হিন্দুদের অপমান ইউনূসের। আমি উত্তর দেব দুজনের কাছে। ফের হিন্দুদের অপমান ইউনূসের। সম্প্রীতি সমাবেশে ডেকে অপমান। শিক্ষক সাধুদের অপমান করেছে ইউনূস। চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশে সাধুদের ঢুকতে বাধা। সম্প্রীতি সমাবেশে ডেকেও ঢুকতে দেওয়া হলো না। শিক্ষক ও সাধুদের অপমান ইউনূস সরকারের। তীব্র প্রতিবাদ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। মুখেই সম্প্রীতির গুণগান ইউনূসের। হিন্দুদের অপমান করার ফন্দি ইউনূসের। একবার আমি দেখাবো কি লেখা রয়েছে এখানে। চট্টগ্রাম সম্প্রীতি সমাবেশে কি হয়েছে, যদি চেঞ্জ না করা হয় আমি পড়তে পারবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই লেখা তুলে ধরছি। চট্টগ্রাম সম্প্রীতি সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তী ও সাধুদের ডেকে অনুষ্ঠানে প্রবেশ করতে না দিয়ে গেট থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অর্থাৎ ডাকা হচ্ছে হিন্দুদের, সাধুদের, তারপর তাদের অপমান করছে মোহাম্মদ ইউনূস। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের হিন্দু প্রীতি। আমি বাকিদের কাছে যাওয়ার আগে একবার বাইট শোনাবো কুশল বরণ চক্রবর্তী। সেই গোটা বিষয় নিয়ে কি বলছেন ছোট্ট করে শুনবো, দ্রুত ফিরবো আলোচনায়। 29শে ডিসেম্বর চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে পিটিআই অডিটোরিয়ামে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। তো প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়, আমরা প্রথমে রাজি না থাকলেও আমরা নিজেরা যখন আলোচনা করি সাধু সন্ত সহ সবাই, তারপরে এক পর্যায়ে যেতে রাজি হয়। আমাদের সাধু সন্ত সহ আমি সহ আরো 5 জন সাধু সন্ত আমরা যাই। যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে পরবর্তীতে প্রশাসনের একটি গ্রুপ এসে বলে যে আমাদের চলে যেতে। তো এই বিষয়টি খুবই আপত্তিকর একটা বিষয় হয়েছে যে নিমন্ত্রণ করে, এবং আমরা হতভম্ব হয়ে যাই, আমাদের সাধু সন্তরা হতভম্ব হয়ে যায় যে এভাবে তো আসলে অপমান করে এটা করতে পারে না। আহমেদ ঠাকুর রোকেয়া প্রাচীত রয়েছেন এবং তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাধারমন দাস প্রভু মুখপাত্র কলকাতা ইসকন। তার সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা হিন্দু সাধু। তার সঙ্গে রয়েছেন শ্রীমঠ সঞ্জয়ানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, প্রদেশ মহাসচিব অখিল ভারতীয় সন্ত সমিতি। আমি প্রথমেই রাধারমন প্রভুর কাছে যাবো। রাধারমন প্রভু, বাংলাদেশের প্রতিনিধি বলছেন কোনো ইসকন মন্দির ভাঙচুর হয়নি, কিছুই হয়নি। আপনারা বেকার বেকার মিথ্যে কথা কেন বলছেন? কেন বলছেন প্রভু আপনারা মিথ্যা কথা? গোটা বিশ্বকে আপনারা বলছেন ইসকনের উপর হামলা হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। উনি বলছেন কিচ্ছু হয়নি। বলুন। বাংলাদেশের যে মিডিয়া আছে ওরা নিজে কভার করেছে আমাদের মন্দিরের উপরে যেটা হামলা হয়েছে, আর ইন্ডিয়া থেকেও অনেক মিডিয়া হাউস ওখানে গেছে, ওখানে ভক্তদের সঙ্গে কথা বলেছে, কভার করেছে। আমরা সবই চিত্রটা দেখেছি। আমারও হ্যান্ডেলে আমরা যেখানে যেখানে এটা আক্রমণটা হয়েছে আমি পুরো ডিটেলসটা দিয়েছি, ভিডিও আছে, সব কিছু আছে। তো এরকম খালি বলে দিলে কি কিছু হয়নি, সব কিছু ভালো আছে, এটা খুব দুঃখনীয় আর খুব শকিং। কেন কি একদিকে আমাদের মন্দিরের উপরে হামলা করা হচ্ছে আর উপর থেকে এটা বলা হচ্ছে কি কিছু হয়নি, তাহলে এটা এ থেকে আর খারাপ কি হতে পারে? রাধারমন প্রভু, আপনি ইসকনের মুখপাত্র হিসেবে তো কথা বলছেনই, তার সঙ্গে একজন সাধারণ হিন্দু বৈষ্ণব। আপনি একজন হিন্দু বৈষ্ণব, আমি সাধারণ একজন হিন্দু, আমরা প্রত্যেকে হিন্দু। যদি বাংলাদেশ, আমেরিকা, কানাডা কোথাও হিন্দুদের ওপর অত্যাচার হয় কিংবা মন্দির ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা মুখ খুলবো না, কথা বলবো না, বলবো যে বাংলাদেশ বলে সেখানের হিন্দুদের বিষয়ে কথা বলার প্রয়োজন নেই, আমেরিকার হিন্দু তাই আমরা চুপ করে বসে থাকবো, এরকম কি হতে পারে? না, একদম হতে পারে না। আর খালি ভারতই বলছে না, বিশ্বের অনেক কান্ট্রি, কালকে 2-3 দিন আগে নেদারল্যান্ডে এটা নিয়ে অনেক ফরেনাররা র্যালি করছে, আমেরিকা থেকে বলা হচ্ছে,
ব্রিটিশ পার্লামেন্টে 3 জন এমপি ওরা তথ্য রেখে ওখানে সংসদে তথ্য রেখে ওরা কথা বলছে। যত কাণ্ড হচ্ছে পুরো কোন সময়ে কোন জায়গাতে এটা ওয়েল ডকুমেন্টেড আছে, পুরো ডকুমেন্টে যত আক্রমণ হয়েছে এটা ডকুমেন্ট করা হয়েছে। কিন্তু খালি বলে দেবে কি যদি এই ডকুমেন্টটা সবাইকে অ্যাভেলেবল আছে, তো যদি উনি বলছেন কি এটা খালি বানানো আছে তাহলে আপনি বলুন কি এটা ভুল, এটা ভুল। আমরা তো সবাই ডকুমেন্ট দিয়েছি কি কোথায় কোথায় হামলা হচ্ছে, কখন হচ্ছে, ভিডিও প্রুফ আছে, টেস্টিমনিজ আছে। আর খালি আমরাই বলছি না, গোটা বিশ্ব বলছে। কিন্তু খালি বাংলাদেশ যদি বলতে থাকবে কি কিছু হয়নি সবকিছু ভালো আছে, এটা খুব আনফরচুনেট। বিএনপি নেতা বলছেন কিছু হয়নি সবকিছু ভালো আছে। আমি আবার যাব, আমি বিএনপি আওয়ামী লীগ প্রত্যেকের কাছে যাব এবং মহারাজরা রয়েছেন তাদের কাছে যাব। একটু অত্যন্ত দুর্ভাগ্যজনক বাইট শোনায়। বাংলাদেশে র্যালি হয়েছে যেখানে বলা হচ্ছে যদি গোমাংস গরুর মাংস না থাকে সেই রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে। শুনি বাইট, তারপর প্রশ্ন করব যে কেন আমাকে গরুর মাংস খেতে বাধ্য করবেন আপনারা, এটা তো ঠিক নয়, নট ফেয়ার স্যার। কি বলছেন শুনুন। গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। মুশাররফ আহমেদ ঠাকুর, গরুর মাংস না রাখলে আপনারা হোটেল বন্ধ করে দেবেন, এই স্লোগান উঠছে। আমি আপনাকে বলি, আমি এই লোকগুলিকে বাংলাদেশের মুসলমানদের কোনো সংগঠনের, কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি হিসাবে এদেরকে চিনি না। এটা আপনি টিভিতে বলে দিলেন, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, অ্যারেস্ট হয় না। চিন্ময় কৃষ্ণপ্রভু অ্যারেস্ট হন। আমি তো অন রেকর্ড বলছি, এদের একজনকে আমি চিনি না। এরা জামাতে ইসলামীরও কেউ না, এরা ইসলামী আন্দোলনের কেউ না, ইসলামের কেউ না। এক নম্বর। দুই নম্বর, এরা কারা বাংলাদেশে ঘুরছে স্যার? শুনুন ও দাদা, কারা এরা? আরে বাংলাদেশে আপনি আর আপনারা ব্যবস্থা নেন না কেন? থেকে 5,000 টাকা পাঠিয়েছেন আর কাউকে দিয়ে 20 জনকে দাঁড় করিয়ে এটা রেকর্ড আমি 5,000 টাকা আমি 5,000 টাকা পাঠিয়েছি ওনাকে এটা বলতে যে গরুর মাংস ছাড়া হোটেল চলবে না, এটা আমি 5,000 টাকা পাঠিয়েছি বলতে। হ্যাঁ, এইটা বাংলাদেশের কোন প্রান্তে রেকর্ড হয়েছে জায়গাটাও তো চিনলাম না, এবং এই লোকগুলোকেও চিনলাম না। আমি বাংলাদেশে আমি অত্যন্ত অ্যাক্টিভ একজন রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রতিদিন ঘটনা প্রবাহের বিশ্লেষণ করি। আজকেও আমি রাতে 10টায় একটা টেলিভিশনে যাব। আমি আপনাকে বলছি শুনুন, আমি আপনাকে বলি আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? চিন্ময় কৃষ্ণপ্রভুকে অ্যারেস্ট করেন, যারা বলে এক এক কইরা ইসকনি ধর, ধৈরা ধৈরা জবাই কর, আপনারা কেন ব্যবস্থা নেন না? আমি তো রাধারমণ প্রভু এখানে রয়েছেন, ইসকনের মুখপাত্র, ওনাকে জবাই করবেন। আপনি কি রাধারমণ প্রভুকে জবাই করবেন? করবেন? কি করবেন আপনি? কেন? কিশোরী বাবু, হ্যাঁ, আপনি ভুল বলছেন। আরে আপনারা ব্যবস্থা নেন না কেন এদের বিরুদ্ধে? আপনাদের ইউনুস প্রশাসন কেন এদেরকে জেলে পড়েন? আপনারা তো চিন্ময় প্রভুকে জেলে পড়েন, ইসকনের ভক্তদের জেলে পড়েন। হ্যাঁ, আমি আপনাকে বলি, ডক্টর ইউনুস গভর্নমেন্ট অনেক স্ট্রং গভর্নমেন্ট। বাংলাদেশের 98% মানুষের সমর্থন নিয়ে এই গভর্নমেন্ট টিকে আছে। হ্যাঁ, ভোট হয় না, তাই জন্য ভোট হয় না। 98% বলে ভোট করা প্রয়োজন নেই, ইউনুস ভোট করায় না। তিনি গ্রেফতার হবেন। আমি কিন্তু আপনি কে গ্রেফতার হবে? আপনি যে কিশোরী বাবু, আপনি যে প্রপাগান্ডা চালাচ্ছেন, এটা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি। আপনারা সাম্প্রদায়িক কথা বলবেন গরুর মাংস ছাড়া হোটেল চলবে না। বেশ, একটু সঙ্গে থাকুন, আমি স্বামী রামানন্দ তীর্থর কাছে যাব। কেন উপর থেকে চিৎকার করছেন? হোল্ড এক সেকেন্ড। আপনি বলছেন আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছি, আর আমি 5,000 টাকা পাঠিয়েছি, সেই টাকা দিয়ে উনি বলছেন যে গরুর মাংস না থাকলে হোটেল চলবে না, এটা আমি করেছি আপনি বলছেন। স্বামী রামানন্দ তীর্থ মহারাজ, আপনি 1 মিনিট হোল্ড করুন, আমি আবার আপনার কাছে আসছি তো স্যার। স্যার আসছি। স্বামীজি মহারাজ, একটু আগে রাধারমণ প্রভু বললেন সমস্ত কিছু এভিডেন্স আছে, চোখের সামনে ডকুমেন্টস আছে, ইনি বলছেন বাংলাদেশে কিছু হচ্ছে না। আর যখন আমি বাইট শোনাচ্ছি বলছে যে ইসকনকে জবাই কর, কি গরুর মাংস না খেলে চলবে না, তখন ইনি বলছেন যে এটা তো আপনারা টাকা দিয়ে বলাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি হয়নি। কি বলবেন এদেরকে? ব্যাপারটা হচ্ছে যে এ তো আপনার আমার কথা নয় বা আমাদের ইসকনের প্রভুজির কথা নয়,
ডক্টর ইউনিসের যিনি ধর্মের আব্বা রয়েছেন অর্থাৎ জো বাইডেন, তার তো আমেরিকার দপ্তর থেকে এই যে হিন্দু নিধন চলছে বা ওখানে যে সাম্প্রদায়িক শোষণ এবং নিপীড়ন চলছে, হিন্দু মহিলাদের খুন করা হচ্ছে, আমরা দেখেছি বিগত দিনে নড়াইলে, যশোরের নড়াইলে গণধর্ষণ করে একটি 50 বছরের জনপ্রতিনিধি হিন্দু মহিলাকে তারা খুন করেছে মুখে বিষ ঢেলে। ওনারা কি অস্বীকার করতে পারেন? আচ্ছা, আমরা যদি এটা মিথ্যে কথা বলে থাকি বা 5000 টাকা দিয়ে থাকি, আপনাদের দেশের এমন আর্থিক অবস্থা 5000 টাকায় তাহলে দেশবিরোধী কথাবার্তা তারা বলে, তাহলে আপনাদের তো লজ্জা পাওয়া উচিত। 2 নম্বর, তাহলে আপনাদের ধর্মের আব্বা অর্থাৎ জো বাইডেনের দপ্তর থেকে যে কথাগুলো বলা হচ্ছে তাহলে সেগুলোও কি ভুল? তার বিষয়ে আপনারা কেন কোনো প্রতিবাদ করছেন না, যখন আমেরিকা বলছে যে আপনাদের দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে? আর এই মহিলা যে যাকে গণধর্ষণ করে বিষ খাইয়ে মারা হয়েছে, এই ছবিটা কি ভুল? এটা কি ভারতবর্ষ থেকে 5000 টাকার বিনিময় করা হয়েছে? আপনাদের দেশে মানে এগুলো কি মানে চলচ্চিত্রকাররা বানাচ্ছে? আপনারা এই যে একটা বোগাস মূর্খের মতো কথা বলছেন, এই জন্য আপনাদের দেশের উন্নতি হয় না। এ খুব পরিষ্কার। আপনাদের দেশের যেরকমভাবে মানে সত্যিকে মিথ্যে দিনের আলোর মতো করেন, এরকম চর্মচক্ষুহীন নির্লজ্জতা গোটা পৃথিবীতে আর কোথাও হয়নি। বেশ, আমি দুটো বাইট শোনাই, দ্রুত দুটো বাইট শোনাবো। মহারাজ একটু সঙ্গে থাকুন, আমি আবার আসছি। দ্রুত দুটো বাইট শোনাবো এবং সেই দুটো বাইটের মধ্যে তফাৎটা বুঝুন। একদিকে হচ্ছে প্রথমে যে বাইট শোনাবো সেখানে বলা হচ্ছে ধৈরা ধৈরা ইসকনিদের জবাই কর। বাংলাদেশের মৌলবাদীরা এটা বলছে, উনি বলবেন একটু পরেই আমি 5000 টাকা দিয়েছি তাই জন্য ওরা বলছে। আর তার সঙ্গে শোনাবো চিন্ময় কৃষ্ণপ্রভুকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বন্দী রয়েছেন, তখনও তিনি বলছেন আপনারা সম্প্রীতির সঙ্গে লড়াই করুন, আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে। দুটো বাইট শুনুন, ফিরছি প্রত্যেকের কাছে আলোচনায়। আমরা সনাতনীরা তার অংশীদার, রাষ্ট্র স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়। আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। আমি সঞ্জয়ানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে যাব এবং আমি বলবো আপনার কিছু বলার থাকলে আপনি সরাসরি বলবেন মুশাররফ আহমেদকে। মহারাজ দুটো বাইট শোনালাম, একদিকে স্পষ্ট হচ্ছে ধৈরা ধৈরা এক এক করে ইসকনিধর ধৈরা ধৈরা জবাই কর, এই বাইট, এবং তাদেরকে খুল্লা ছুট, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইনি বলছেন আমরা 5000 টাকা দিয়েছি। আর চিন্ময় কৃষ্ণপ্রভু যিনি বন্দি অবস্থায় বলছেন দেশে শান্তি বজায় রাখুন, তার জন্য কোনো আইনি আদালতের ব্যবস্থা নেই, উকিল দাঁড়াতে পারে না। আজকে কি বলবেন আপনি মুশাররফ আহমেদকে? তিনি বলছেন, দেখুন শুনুন, বলুন মহারাজ। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। উনি যে ধরনের কথাবার্তা মিডিয়াতে বসে বলছেন, সেটা এই ধরনের অবান্তর কথা একজন শিক্ষিত ব্যক্তি বলতে পারেন বলে আমার মনে হয় না। সুন্দর কোট শুট পরে বসে আছেন, উনি বলছেন যে বাবরি মসজিদ নাকি জঙ্গিরা ভেঙেছে। এটা কোন ধরনের কথাবার্তা? তাহলে তো ট্রাম্পকেও জঙ্গি বলতে হয়। আজকে হিন্দু ধর্মের আদিম সভ্যতা থেকে আমরা দেখেছি, আমরা চিরকাল বলেছি সর্বে ভবন্তু সুখিনঃ। আমরা তো কখনো বলিনি যে আমার হিন্দু ভাই সুখী হোক, আমার হিন্দু মায়ের সম্ভ্রম রক্ষা হোক। আমরা বিশ্বের সমস্ত প্রাণীর, শুধুমাত্র মানুষের নয়, সমস্ত প্রাণীর কল্যাণ বিধান করেছি, তার চিন্তা করেছি। এই ধরনের কথাবার্তা একজন শিক্ষিত ব্যক্তি বলতে পারে না। আমি বলবো এই মিডিয়াতেই ওনাকে এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে হিন্দু সভ্যতার বিরুদ্ধে। এক মিনিট, মুশাররফ আহমেদ দেখুন সবাই আপনাকে ক্ষমা চাইতে বলছে, আপনি ভুল বলছেন, ক্ষমা চাইতে হবে। বলুন, আজকে ইমেজটা শুধরে নিন। কিশোরলাল বাবু শুনুন, আপনি একটু আগে আপনার ওই যে মহাপ্রভু কি যে জানি বললেন, উনি বললেন যে আমাদের দেশের উন্নতি হয় না।
আমার বাংলাদেশের পাশে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম সবগুলো থেকে বাংলাদেশের জিডিপির গ্রোথ ডাবল। মেঘালয় আসামে ওখানে সংখ্যালঘুরাই থাকে, মেঘালয় আসামে আমাদের দেশে খ্রিস্টান কমিউনিটির লোকেরা থাকে, তাদেরকে আমরা জ্বালিয়ে দিই না। আসাম নাগাল্যান্ডে অনেক খ্রিস্টানরা থাকে, বৌদ্ধিস্টরা থাকে, দেখুন তারা কত সুন্দর হয়েছে। তারা এখানে উপেক্ষিত। আচ্ছা, এক মিনিট, একটু মহারাজের অডিওটা ডাউন, একটু মুশারফ আহমেদ আমার কথাটা শুনে নিন। মুশারফ আহমেদ, আপনি আসাম আর মেঘালয় দুটো ভারতের রাজ্যের সঙ্গে আপনি গোটা বাংলাদেশের জিডিপি তুলনা করছেন। আপনারা নাকি একটা দেশ, আপনারা কি ভারতের একটা অঙ্গরাজ্য? এক মিনিট মুশারফ আহমেদ, একটা প্রশ্ন করছি। মুশারফ আহমেদ প্রশ্নটা শুনুন, মুশারফ আহমেদ প্রশ্নটা শুনুন। আপনারা কি ভারতের অঙ্গরাজ্য? আসাম মেঘালয়ের সাথে নিজেদের তুলনা করছেন, হতে পারেন, যদি চান আমরা আপনাদেরও ইনক্লুড করব, আমরা ইনক্লুড করে নেব। আপনি কি প্রপোজাল দিচ্ছেন? আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হওয়ার প্রপোজাল দিচ্ছেন? লজ্জা করে না? বাবরি মসজিদ জঙ্গিরা ভেঙেছে, আমার বাবা একজন দর্শক ছিলেন, ঠিক করেছে। যতগুলো মন্দির মৌলবাদীরা নিয়েছে, যতগুলো মন্দির আপনারা নিয়েছে, প্রত্যেকটা আমরা উদ্ধার করব, পারলে আটকান। একে করে আমি প্রশ্ন করছি, আমি রোকেয়া প্রাচীর কাছে যাব, তার আগে একবার মুশারফ আহমেদ ঠাকুরকে জিজ্ঞেস করছি। আপনি বললেন ভারতের আসাম এবং মেঘালয় এই দুটো রাজ্যের থেকে বাংলাদেশের জিডিপি বেশি আছে। আপনারা কি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার প্রপোজাল দিচ্ছেন? কারণ কম্পেয়ার করছেন অঙ্গরাজ্যের সঙ্গে। আমরা গ্রহণ করতে পারি আপনারা যদি বলেন আমাদের সর্বসুখেনু ভবন্ত, সবার সুখ চাই এবং আমরা অতিথি দেব ভাব, অতিথিদের গ্রহণ করি। আপনি কি এই প্রপোজাল দিচ্ছেন রিপাবলিক বাংলায় বসে? মুশারফ আহমেদ, কাকে বলছেন? আপনাকে বলছি মুশারফ আহমেদ। মুশারফ আহমেদ, আপনি কি প্রপোজাল দিচ্ছেন? আপনি কি অঙ্গরাজ্য হবেন ভারতের? বাংলাদেশ লড়াই করে ওয়ার্ল্ডের ফিফথ এফেক্টিভ আর্মি এবং 8th লার্জেস্ট আর্মিকে পরাজিত করে বাংলাদেশ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ কার সাহায্য নিয়ে? এবার আমি রোকেয়া প্রাচীর কাছে যাব। আপনারা পাকিস্তানের সেই পাকিস্তানে প্রেম করছেন। হায়দ্রাবাদ দখল করে বাংলাদেশ তৈরি হয় নাই। রোকেয়া প্রাচী নিজের পায়ে দাঁড়িয়ে আছে। রোকেয়া প্রাচী, আজ উনি মুক্তিযুদ্ধের কথা বলছেন। ভারতের সাহায্যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে মুক্ত করেন। এখন ওনার মুক্তিযুদ্ধের কথা মনে পড়েছে। এতদিন তো আপনারা টয়লেট করছিলেন, প্রস্রাব করছিলেন বঙ্গবন্ধুর মূর্তিতে, এখন আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন। রোকেয়া প্রাচী, উত্তর দিন। দেখেন উনারা কি বলছে আমি জানি না, ওনাকে শুধু একটি জবাব দিতে চাই, সেটি হচ্ছে এই যে আজকে বাংলাদেশের দাঁড়িয়ে ওনারা এত কথা বলছেন, এই বাংলাদেশ তো বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লাখ শহীদের বিনিময়ে 3 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি। আজকে কিন্তু আমরা দেখছি আজকে বিএনপি সহ জামাত ইসলাম, হেফাজত এবং অন্যান্য জঙ্গি সংগঠনের সহায়তায় যে ইউনিট সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা কিন্তু আজকে সংবিধান বাতিল করতে চাইছে। তারা আজকে হিন্দুদের উপর নিধন করছে, হিন্দুদের অত্যাচার করছে। আজকে বৌদ্ধ খ্রিস্টান কারো উপর অত্যাচার করা বাকি রাখিনি। আজকে পুরো বাংলাদেশ লাশের বাংলাদেশ হয়ে গেছে। আমি জানি না মোশাররফ সাহেব জানেন কিনা, কারণ পুলিশ সদর দপ্তরের রিপোর্ট হচ্ছে 2 মাসে 522টি খুন এবং 774টি ধর্ষণ। এবং বাংলাদেশে আজকে যে হিন্দু নিধন হচ্ছে সেটি 1971 সালে হয়নি। রোকেয়া প্রাচী, একটু সঙ্গে থাকুন। রোকেয়া প্রাচী, বেশ। রাধারমণ প্রভু বারবার বলছেন খুনি হাসিনা কোটি টাকা চুরি করেছে, এটা কোথায় রেখেছে? আর 2000 মানুষকে খুন করেছে, 10,000 লোককে কি হিসাব দিচ্ছেন উনি জানি না, অডিও ডাউন করতে বলবো। রাধারমণ প্রভু, আপনাকে আমি শেষ কমেন্ট দেবো। রাধারমণ প্রভু, আজ বাংলাদেশের বিএনপি সমর্থক, তিনি সমস্তটা কিছু বলছিলেন, সমস্তটা কিছু মিথ্যে। আপনি বললেন সমস্ত কিছুর প্রুফ আছে, সমস্ত কিছুর প্রুফ রয়েছে। আজ আমি দেখছি সব সম্প্রদায়ের হিন্দুরা এক হয়েছেন। আমাদের এই শোতে এই মুহূর্তে অদ্বৈতবাদী একজন সন্ন্যাসী বসে রয়েছেন, আপনি একজন বৈষ্ণব বসে রয়েছেন। সমস্ত সম্প্রদায়, শাক্ত বৈষ্ণব সবাই এক হয়েছেন, শৈবরা এক হয়েছেন, রামকৃষ্ণ মিশন ইসকন এক হয়েছে। আজ বাংলাদেশের কি রীতিমতো, বাংলাদেশের এই হিন্দু ঐক্যে কি রীতিমতো ভয় পাওয়া উচিত এই মৌলবাদীদের? কি মনে হয়? দ্রুত 10 সেকেন্ড। সিচুয়েশন খুব সিরিয়াস, গোটা বিশ্বকে বাংলাদেশের উপরে নজর রাখতে হবে। আমরা এটাই আশা করি কি কালকে লাস্ট 2024 লাস্ট দিন, আমরা এটাই আশা করি কি 2025 ফর বাংলাদেশি মাইনরিটিজ এটা চেঞ্জ হবে
আর ওখানকার যে মাইনরিটিস আছে ওরা সেফ থাকতে পারবে। আমাদের হাত জোড়ে এটাই আমরা প্রার্থনা করতে চাই যে হিন্দু আর অন্য মাইনরিটিস আমরাও হিউম্যান বিইং আছি, আমরাও মানুষ আছি, এরকম অত্যাচার খুব খারাপ। ঠিক, বেশ, অনেক ধন্যবাদ রাধারমণ প্রভু, প্রত্যেককে অনেক ধন্যবাদ। আজ বছরের শেষ ডিবেটে এই প্রশ্ন রাখছি যে হিন্দুরা আজ যেভাবে জেগে উঠেছেন এই অত্যাচারের পর, আজ যেভাবে ভুলভাল বকছিলেন বিএনপির যে সদস্য এসেছিলেন, সেইভাবেই কি ভুলভাল ভাবনা চিন্তা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস? তার কারণ কোথাও যেন শেষ দেখতে পাচ্ছেন, মৌলবাদীদের শেষ হওয়ার সময় এসেছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।